মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু কে যেন আমার দরজায় নক করলো। আমি তখন ভয়ে রীতিমতো করছি, আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। শুনছো ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোড। আমি সঞ্জয় তোমাদের সাথে। বন্ধুরা, ভুতুড়ে কাহিনী কিন্তু আগের থেকে এখন অনেক বেশি জমজমাট। তাই তুমি যদি তোমার ঘটনাটা আমার কণ্ঠে আমাদের চ্যানেলে শুনতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করে দিও। তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। খোলা জানালা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি। মাথার উপর জ্বলছে 100 পাওয়ারের লাইট। সারাদিন বই পড়তে ভালো লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প পড়ে মনটাকে ফ্রেশ করতে চাইছিলাম। 3 দিন সরকারি ছুটি হওয়া মেসের সকলেই বাড়ি চলে গেছে। পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকালের পুরানো এই বাড়িটিতে। ঢাকার কাছে থাকার জন্য এর চেয়ে আর ভালো জায়গা খুঁজে পেলাম না। আমার বন্ধু মোর্শেদ এখানে থাকে। ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় আমিও উঠে গেলাম। এই 2তলা বাড়িটিতে আমি ছাড়া আর কেউই নেই। দারোয়ান আছে গেটের কাছে, থাকবে রাত 10টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকে থাকতে হবে এই আলো ছায়ায় ভরা বাড়িটিতে। বাতাসের জোর বেশি, তাই জানালাটা বন্ধ করে দিলাম। তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোনো সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি। চমকে গেল আমার হৃৎপিণ্ড। বড় বড় চোখ করে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর 1 পা 2 পা করে জানালাটা বন্ধ করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি, এমন সময় লাইট নিভে গেল। অন্ধকারে ঢেকে গেল আমার চারিপাশ। বালিশের নিচে থেকে দেয়া সলাইটা বের করলাম, মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না, ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমিয়ে ঝিমোচ্ছে। কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে বলল, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না, এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইলো, তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম। যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি, ততবারই উনি প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। জানতে পারলাম উনি আজ 20 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করেছে। এর মধ্যে অনেকেই এখানে এসেছে, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারেনি। এমনকি মারাও গিয়েছে অনেকে, কিন্তু কেন এমন হয়েছে সেটা বলেনি। জানতে চেয়েও ব্যর্থ হয়েছি। রাত 10টা বাজাতেই উনি আমাকে সাবধান করে চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল, আমার খুব ভয় করছিল। কারেন্ট এখনো আসেনি। আজকের রাতটা আমার কাছে বেশ অভিশপ্ত মনে হলো। এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই, তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়। আজকের রাতের মতোই এটা একটা অভিশপ্ত বাড়ি। অশরীরীদের হয়তো এই বাড়িতেই বসত আছে। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে চলেছে। ছাদের উপর কারা যেন হেঁটেই চলেছে। মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু তাও সম্ভব নয়। এই বাড়ির ছাদে আমার কখনোই যাওয়া হয়নি, শুধু শুনেছি এ বাড়ির ছাদের গেট বন্ধ।
কারো কাছে তার চাবি নেই। 4 তলায় একটা ঘর আছে তালাবদ্ধ। কে জানে সে ঘরে কি আছে। দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর আছে, তা কেউ বলতে পারে না। শুধু এতটুকুই বলতে পারে যে ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খোলে, আর যেদিন খোলে সেদিন কোনো না কোনো অঘটন ঘটে। ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে প্রথম যেদিন এ বাড়িতে আসলাম, সেদিনই আমার মনে একটা ভয় জন্মেছিল। এই বাড়িতে যতই খুঁটিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকরি করে, তাই ওরা রাতে আসতো। সারাদিন আমি একা এই ভুতুড়ে কুঠিরে পাহারা দিতাম। সন্ধ্যার পরে যেন বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়িতে চলে যাবে। তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে। এমনিতেই জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিকে নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করেই দেখি না কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 35 মিনিট। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গতিতে অন্ধকারের পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর। কিন্তু আমার আশা দুরাশায় পরিণত হলো যখন দেখলাম আধ ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখা মিলল না। এদিকে ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করলো। তাই দাঁড়িয়ে না থেকে আবার সে বাড়িটির দিকেই চলতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার, কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়িটির সামনে এসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলো এই ভুতুড়ে পরিবেশটা সৃষ্টি হয়েছে বাড়িটিতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে, যেন হরর ছবির ভুতুড়ে বাড়ি। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি জ্বলছিল। এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার কোনো মানে খুঁজে পেলাম না। হেমন্তর রাত এমনিতেই অনেক বড়। কি করা যায় ভাবছি। পকেট থেকে মোবাইলটা বের করলাম। কারোর সাথে যোগাযোগ করলে মনটা হালকা হবে। ফোন করলাম মোর্শেদের কাছে, কিন্তু ওর মোবাইলটা বন্ধ। ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে, তিনি ঢাকাতেই থাকেন। এখানে একবার এসেছিল, সেদিন আমাকে বলেছিল আমি যেন এই বাড়িটা ছেড়ে দিই। স্যারের কথা মতো আমি বাড়িটা ছেড়ে দিয়েছি। সামনের মাসের 1 তারিখে নতুন বাসায় উঠব। আজ বুঝতে পারছি স্যার কেন আমায় সেদিন বাড়িটি ছাড়তে বলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা কেঁপে উঠল। তবে 4 তলার সেই ঘরের অজানা আমার বুক কাঁপছে। কানে ভেসে আসছে পায়ের শব্দ। কে যেন সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামছে। আমার ভয় আরো বেড়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে। অনেক কষ্টে স্যারকে ফোনে পাওয়া গেল। স্যারকে বললাম, স্যার আমি খুব সমস্যায় আছি, আমি জানি না আজ রাতে আমার জীবনে কি ঘটতে যাচ্ছে। লাইনটা কেটে গেল। আবার কল করতে গেলাম, ব্যালেন্স নেই। স্যার ফোন করলেন, রিসিভ করে বললাম সব ঘটনা, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার ঠিক মতো শুনতে পারলেন না। লাইনটা আবার কেটে গেল।
এবার নেটওয়ার্ক শূন্য মোবাইল হাতে নিয়ে আমি বসে রইলাম বিছানার উপর। মোমবাতি নেই, তাই মোবাইলে লাইট জ্বালিয়ে রেখেছি। তাতে সেটার ব্যাটারি খরচ হচ্ছে বেশি, হয়তো ঘন্টা খানেকের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। ঝড় থামার কোনো গন্ধই নেই। আমার ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়েও ব্যর্থ হয়েছি। চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও কোনো আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দূর দেখা যাচ্ছে। সত্যি সত্যি যা ভেবেছিলাম, ঘন্টা খানেকের মধ্যেই মোবাইলটা বন্ধ হয়ে গেল। আমি অন্ধকারের কারাগারে ফিরে গেলাম। হঠাৎ মনে হলো কে যেন চাপা সুরে কাঁদছে জানালার ওপাশে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম। না, কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করলো। আমি তখন ভয়ে রীতিমতো কাঁদছি। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম। দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছোটাছুটি করছে, যা আগে কখনোই দেখতে পাইনি। আমার পায়ের পিছনে ভিজে ভিজে অনুভব করলাম। মোবাইলটা আবার চালু করলাম। ব্যাটারি লো সিগন্যাল দিয়ে সেটা আলো জ্বলল। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় এক টুকরা মাংস এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে, আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টে লেগে ভিজে ভাব তৈরি হয়েছে। এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি, বইতে পড়িও নি কখনো। ভয় আমাকে আবার গ্রাস করলো। মোবাইলের আলো নিভে গেছে, সেই সাথে পায়ের ঝড়ও থেমে গেছে। চারিদিকে কি এক অদ্ভুত নীরবতা। শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির শব্দ পাওয়া যাচ্ছিল। কারা যেন ফিস ফিস করছে বাতাসে ভেসে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তাদের চোখ, হাত, নখ, পা, চোখ বুঝলেই সেই একই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলন্ত তরুণী, বড় বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসেছে মুখ থেকে, হাতে বড় বড় নখ। ঘরময় আগর বাতির গন্ধ, যেন কোনো মরা লাশ আমার সামনে শুয়ে আছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী, আর আমি তার মাঝেই সাঁতার কাটছি। আমার সামনে পিছনে মৃত্যু তাড়া করছে। আমি চোখ বুঝতেও পারছি না, আবার মেলতেও পারছি না। এটা কি প্রচন্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে নাকি? সত্যি দেখছি কিছুই বুঝতে পারছি না। আমার মন আমি দুর্বল করিনি, যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করেছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পারছিলাম না, তাই অনুমান করতে চাইলাম কটা বাজে। হতে পারে রাত 3টা কি 3:30, এর বেশি নয়। এখনো সকাল হতে অনেকটাই দেরি। কাল সকালেই আমি অভিশপ্ত বাড়ি ত্যাগ করব। আর নয়, এখানে থাকলে নিশ্চিত মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। হঠাৎ কানে একটা শব্দ ভেসে এলো। ভালো করে সেদিকে কান পাতলাম। কে যেন সিঁড়ি বেয়ে নেমে এলো, তারপর আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে। পায়ের শব্দটা নীরব শব্দকেও হার মানিয়েছে। আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজা নক করলো। আমি এবার সাহস হারালাম না। অন্ধকার দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেল। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে। মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো তরুণী ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছুই নেই। আমার সাথে কি ঘটছে এইসব আমি নিজেও জানি না। শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় আমি মারা যেতে পারি। অশরীরীর জন্য এটাই সার্থক।
হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউই নেই, অথচ একটু আগেও আমি হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোতে আমি দেখলাম আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে। সেটার গা থেকে আগরবাতির গন্ধ আসছে। মাথা নেই, পা দুটো বাঁকা, গায়ে সাদা কাপড়, আমার থেকে মাত্র 1 হাত দূরে, সাথে একটা তরুণী। চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইছে, গলায় কালো মোটা দাগ, চোখ দুটি সাদা, কোনো মনি নেই, বাঁকা হয়ে পা দুটি ঘুরে আছে। আমার মনে হলো মৃত্যু যেন আমায় ছুঁয়ে ফেলেছে, আমি আর বাঁচতে পারবো না। এটাই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত। আমি আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। দারোয়ান এসে আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছানায় এনে শুয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে উঠলাম আবার। দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করলাম। তারপর আর কোনোদিন সেই বাড়ির মুখে হয়নি। তার কয়েকদিন পরে শুনলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছে। বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন আর সেই বাড়িতে কেউ থাকে না, থাকে শুধু অন্য জগতের অশরীরীরা।